স্টোরিহোলিক্স। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মতো সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটি স্পন্সর করেছে সৌরদীপ সাহার অক্সিডাইজড ট্রেন্ড হাফ। এখানে তোমরা পেয়ে যাবে একদম ট্রেন্ডিং অক্সিডাইজড কিছু জুয়েলারিজ, সাথে নজর কাড়া ফেব্রিক দিয়ে পাঞ্জাবিতে হরেক রকম ডিজাইন। তাহলে আর দেরি কিসের, নজর রাখো গল্পের এই কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে। আরও ডিটেলস তোমরা ওখানেই পাবে। আর সব সময় মনে রেখো, যখনই অর্ডার করছো তখন STH19 এই প্রোমো কোডটি ইউজ করবে, তাহলেই 5 to 10% ডিসকাউন্ট তোমরা পাচ্ছ। তাহলে আর দেরি কিসের, পছন্দ করো আর কিনতে থাকো দেদার। দেখা হচ্ছে গল্পে। ব্যাংকের চাকরি পেয়ে কলকাতা ছেড়ে আমায় আসতে হয়েছে ইছাপুর। শহর ছেড়ে মফস্বলে এসে আমার অবস্থা অনেকটা ওই রবি ঠাকুরের পোস্টম্যানের মতোই। জলবিহীন মাছ। কোথায় বড় বড় মলের পাহাড়, সিনেমা হল, যানজট, রেস্টুরেন্ট, আর কোথায় এখানকার নিস্তরঙ্গ কোলাহলবিহীন জীবন। আমি আলেখ্য সেন। বাবা, মা, ভাই, ঠাম্মা, দাদাই সহ কলকাতার বাগবাজারে থাকি। গ্র্যাজুয়েশনের পর 3 বছর চাকরির পরীক্ষা দেওয়ার পর অবশেষে এই বিড়ালের ভাগ্যে শিখেছিল, কিন্তু পোস্টিং এই মফস্বলে। জীবনের প্রথম চাকরি, তাও আবার সরকারি। মধ্যবিত্ত পরিবারে একেবারে হাতে চাঁদ পাওয়ার সমান যেন। তাই বাড়িতে সবার কপালে চিন্তার ভাঁজ পড়লেও আমাকে ছেড়ে দিল ওরা, বা বলা ভালো ছাড়তে হলো আমায় একা। বাবা এসে ঘর বিছানা, মা চাল ডাল সবই ঠিক করে রেখে গেলেন, কিন্তু তাতে কতদিন। এরপর তো দোকান, বাজার, রান্না, অফিস সব আমাকে একাই করতে হবে। এসব ভেবেই মাথায় যেন মহাকাশ ভেঙে পড়ল। কিন্তু সময় বোধহয় সব কিছুই শিখিয়ে দেয় ধীরে ধীরে। এখন সয়ে গেছে সব কিছুই। প্রথম বাড়ির জন্য মন কাঁদত খুব। বাড়ি যেতে পারিনি প্রায় 2 মাস হলো। অফিসের কলিগ বাদে পাড়া প্রতিবেশীদের সঙ্গে তেমন পরিচিতি হয়নি। ক্লাবের ছেলেরা চাঁদা তোলার উদ্দেশ্যে আর কিছু বয়স্ক মানুষ যারা পেনশন তোলেন ব্যাংক থেকে, তাদের সাথেই যা মুখ চেনা। এমতো অবস্থায় আমার নিস্তরঙ্গ জীবনে এলো কাল বৈশাখীর ঝড়। তখন মার্চ মাস। শিবরাত্রি ব্রতর জন্য মন্দিরে মন্দিরে আলোর মালা সাজানো হয়েছে। মাইকে চলছে বাবা তারকনাথ সিনেমার গান। মেয়ে বউরা লাল পেরে সাদা শাড়ি পরে মহাদেবের মাথায় জল ঢালতে তখন ব্যস্ত। ভগবান সন্তুষ্ট হলেই মনের মতন বরদান পাবেন। অফিস ছুটি হয়েছে সবে, হেঁটেই ফিরছি বাড়িতে। এমন সময় ক্লাবের কজন ছেলে এসে ধরল আমায়। আরে এই তো দাদা, তুমি বড়ই মুখ চড়া গো দাদা। যা চাঁদা চাই তাই দিয়ে দাও, একদম রাঁটি কাটো না। তা ব্যাংকে এত তাড়াতাড়ি কাজগুলো করিয়ে দাও যে আমরা একদম অবাক হয়ে যাই। আমি কান এঁটো করে হেসে একটা ধন্যবাদ জানালাম। প্রশংসা শুনে কি অভিব্যক্তি হওয়া উচিত তা আজও জানি না। দলের মধ্যে থেকে অন্য একটি ছেলে হঠাৎ এগিয়ে এসে বলল, আরে দাদা, বসো না মন্দিরে, অনুষ্ঠান হচ্ছে, দেখে যাও, একটু প্রসাদ নাও। শরীর যদিও বিছানাকে চাইছে ওতপ্রোতভাবে, তবু মুখের ওপর না বলতে পারলাম না। মা বলেন প্রসাদকে কখনো না বলতে নেই,
তাই অগত্যা রাস্তা বদলে মন্দিরের দিকে চললাম। হাজার হোক বাবার প্রসাদ, না করি কোন সাধ্যে। একটা ছোট মঞ্চ করা হয়েছে মন্দিরের লাগোয়া মাঠে। এখন সেখানে যাত্রাপালা চলছে। ঠিক কত যুগ আগে যে যাত্রা দেখেছি আমার মনে নেই। বাবার হাত ধরে যেতাম পাড়ার শীতলা মন্দিরে। পুজোর সময় রাত্রে ওখানে যাত্রাপালা হতো। তখন বোধহয় ওই বয়স 10 কি 12। ব্যাস ওই শেষ, আর দেখা হয়নি। এখানে তখন যাত্রা চলছে দক্ষযজ্ঞ। মন্দিরে মেয়েরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য লাইন দিয়ে আছেন। মন্দিরের এক পাশে টেবিলে ফল ও মিষ্টি বিতরণ করছে পাড়ার সব ছেলেরা। এই সব কিছুই দেখতে দেখতেই মন্দিরের পিছন দিকটায় এসে পৌঁছলাম। সিগারেটের টান দিতে খুব ইচ্ছে হলো। অপরিচিত হলেও বড়দের সামনে ধূমপান করাটা আমার কাছে আজও খুব অশোভনীয়। তাই এখানে এসে সবে একটা টান দিয়েছি, আমার চোখ আটকে গেল একটা দৃশ্যে। একটা ছেলে ভয়ার্ত চোখে চারিদিকে তাকাচ্ছে আর একটি শাড়ি পরা মেয়েকে বলছে, বুলটি দেখ, কাকিমা বা আমার মা যদি দেখতে পায় যে আমি শিবরাত্রির দিনের এগরোল খাওয়াচ্ছি, তাহলে কিন্তু পিঠের চামড়া গুটিয়ে দেবে। ওদিকে বুলটি নামক ব্যক্তিটির মুখ আমি দেখতে পাচ্ছি না। সে মন্দিরের দেওয়াল ঘেয়ে এসে দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার মুখ একদমই স্পষ্ট নয়। আমি ধুমায়িত সিগারেট হাতে এগোতেই এবার বুলটি নামক মানুষটির কণ্ঠস্বর শুনতে পেলাম। ধুর, চাপিস না তো, কেউ দেখতে পাবে না। আর যদি দেখতে পায় সব দোষ আমার, তোর কোনো দোষ নেই। হয়েছে? ভারী সাহসী, অথবা বলা যায় দুঃসাহসী মেয়ে তো। এইবার মন্দিরের কাছাকাছি একেবারে চলে এসেছি। মেয়েটি রোলের কাগজটা ছুঁড়ে ফেলে বেরিয়ে এলো। পিছন পিছন এলো ছেলেটি। সে ক্লাবেরই ছেলে। আমায় দেখে একটু ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আরে আরে দাদা, আপনি এখানে? আমি উত্তর দিলাম না। আমার চোখ তখন আটকে মেয়েটির দিকে। হ্যালোজেনের ছিটকে আসা আলোয় তাকে দেখতে পেলাম আমি। ঘাড় অবধি নেমে আসা চুল কিছুটা তার মুখে এসে পড়েছে। চেহারায় প্রসাধনের নাম মাত্র নেই। কানে ছোট্ট সোনার দুল, হাতে দুটো সরু চুড়ি, পরনের লাল পাড় সাদা শাড়ি। চোখে তাচ্ছিল্য এবং ঔদ্ধত্য। আমাকে হঠাৎ দেখে রুষ্ট স্বরে বলল, কি দাদা, খাবেন নাকি? না না। তাহলে কেটে পড়ুন না। বলেই হাঁটা লাগালো মন্দিরের দিকে। ভীষণ অপমানিত বোধ করলাম আমি। এই প্রথমবার জায়গাটার উপর একটু রাগ হলো। ছেলেটি হয়তো বুঝলো কিছু। দাদা, কিছু মনে করবেন না, ও আসলে... ছেলেটিকে হাতের ইশারায় থামিয়ে মেয়েটির উদ্দেশ্যে ডাক দিলাম। এই যে শুনছেন? সে ভ্রু কুঁচকে ফিরে তাকালো। মুখটা ধুয়ে যান, ঠোঁটের কোণে সস লেগে আছে। বলেই সিগারেট ছুঁড়ে হাঁটা লাগালাম। ছেলেটি আমায় ডাকতে ডাকতে পিছন পিছন ছুটল। পরের দিন অফিস ফেরত আবার ছেলেগুলো ঘিরে ধরল আমায়। আগের সন্ধ্যের অভিজ্ঞতা যে খুব একটা ভালো ছিল না সেটা বুঝেই হবে হয়তো। তবে আমি একটু বিরক্তই হলাম। ছেলেগুলোর মধ্যে থেকে আগের দিনের ছেলেটি বেরিয়ে এলো। জানলাম ওর নাম অজয়। সে বলল, বুলটির কথা রাগ করবেন না দাদা, ও একটু ওরকমই রোখা চোখা, কিন্তু খুব হেল্পফুল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মুখ আর রাগ করতে যাবো। তাহলে দাদা, আজ সন্ধ্যাবেলা একটু আসুন না আমাদের প্যান্ডেলে। আজ অনুষ্ঠান আছে, আপনার একটা কবিতা আবৃত্তি করবেন। আমার চোখ তো তখন রীতিমতো কপালে উঠে গেছে। এরা কিভাবে জানলো আমার কবিতা লেখার কথাটা? আমার মুখ দেখে হয়তো ওরা বুঝে গেল আমার মনের কথা। তাই একজন ওদের মধ্যেই হেসে বলল, দাদা, আপনার ফেসবুকে আমি আছি, আর কবিতাগুলোও পড়ি, বুঝলেন? আপনার লেখাগুলো কিন্তু খুবই ভালো, খুব খুব ভালো লেখেন আপনি। থ্যাংক ইউ, কিন্তু আমি তো এভাবে কখনো আবৃত্তি করিনি। দাদা যদি না আসেন তাহলে কিন্তু ভাববো এখনো রেগে আছেন, ক্ষমা করেননি।
আমি এবার পড়লাম মহা ফাপড়ে। এরকম ঘটনা ঘটার আশঙ্কাই জন্মায়নি কখনো। যাই হোক, সম্মতিসূচক মাথা নেড়ে চললাম বাড়ির দিকে। সন্ধেবেলা স্বরচিত 4টে কবিতা ঠিক করে পৌঁছলাম পুজোর মণ্ডপে। শিবরাত্রির জন্য 2-3 দিন ধরে উল্লাস এরম কখনো দেখিনি বাবা আমি। কাজ না থাকলে যা হয় আর কি। তো তখন মঞ্চে চলছে ফাগুনের মোহনায় গানের ওপর নৃত্য পরিবেশনা। এরপর একটি দল নাচবে মালারে গানের ওপর। এই দাদা, এরপরেই তো আপনার বলা। আমি প্রমাদ গুনলাম। এমন গানের পরে কজন আমার কবিতা শুনতে আগ্রহী হবে সে নিয়ে বেশ চিন্তা হলো। যাই হোক, মঞ্চে উঠলাম। দর্শকের প্রতি নমস্কার জানিয়ে শুরু করলাম স্বরচিত কবিতা। তুমি আসবে বলে অপেক্ষা গুনছে ফেরোমন, লেখাগুলো অসমাপ্ত, অক্ষরের ফাঁকে বেঁচে আছে এজে। তুমি আসবে বলে পড়িনি লেনিন দেওয়া। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাকে থামতে হলো। গুনগুন শব্দ ধীরে ধীরে আড্ডায় রূপান্তরিত হয়ে গিয়ে হট্টগোলে পরিণত হলো। কেউ শুনছে না কবিতা। কয়েক সেকেন্ড চুপ করে নেমে যাওয়াই যখন শ্রেয় বলে মনে করছি, তখন হঠাৎ মঞ্চে আবির্ভূতা হলেন কালকের সেই বুলটি। তার পরনে জিন্স শার্ট, হুড তোলা হাফ হাতা জ্যাকেট, ঘাড় অবধি ছাটা চুল, পায়ে স্নিকার। এগিয়ে এসে ফট করে আমার থেকে মাইকটা ছিনিয়ে নিয়ে এসে বলতে শুরু করলো, ক্লাব থেকে ওনাকে ডাকা হয়েছে আবৃত্তির জন্য। ভালো লাগুক আর না লাগুক আপনাদের শুনতে হবে, কারণ আমাদের শোনা না শোনার ওপর আমাদের ক্লাবের সম্মান নির্ভর করছে। আপনারা কি চান যে কলকাতার মানুষ জানুক ইছাপুরের জয়মাতারা ক্লাব আনকালচার? মুহূর্তে চুপ করে গেল চারিদিক। বুলটি আমার দিকে ফিরে অবজ্ঞা ভরে বলল, নিন শুরু করুন। তার পুরুষালী আচরণের সামনে নিজেকে কেমন যেন একটু কম কম পুরুষ লাগছিল। বাধ্য ছেলের মতো শুরু করলাম কবিতা পড়া, কিন্তু মনের ভিতরটা কেমন বিস্বাদ হয়ে গেছিল। তুমি আসবে বলে পড়িনি লেনিন, বাকি আছে দেখা ইস্কাবন, আকাশের গাঢ় নীলে উঠেছিল কাল বৈশাখী, শুধু চুপিসারে চোখছোনা মাখেনি শাল। তুমি আসবে বলে ঘুড়ি ওড়াইনি, লাটাইটা ধরবে কে, তাও তো ভোকারটা খেয়েই যাচ্ছে, আসতে তোমার এত দেরি কেন? হ্যাঁ, তুমি আসবে বলে বিকেল দাঁড়িয়ে সন্ধ্যা নামেনি ঠিক করে, জোনাকিগুলো পালিয়ে যাবে এবার, শোনা হবে না রাতে ঝিঝিদের গান। তুমি আসবে যেদিন কেটে যাবে সব জানা অজানা অভিসম্পাদ, গ্রামাফোনের সুরে হারাবো দুজন ভাষাহীন পলকে, আর মুঠোয় বন্দি হয়ে রয়ে যাবে 4 হাত অনির্দিষ্টকাল। এখান থেকে চলে যেতে পারলেই যেন ভালো হবে এই ভেবেই শেষ করলাম আমি। সবাই হাততালি দিচ্ছে, কিন্তু আমি জানি এদের মধ্যে বেশিরভাগ মানুষই কিছুই বোঝেনি। আমার পরে একটি বাচ্চা মেয়ে হারমোনিয়াম নিয়ে উঠল স্টেজে। ভিড় কাটিয়ে কোনো মতে বাইরে এসে পড়েছি, এমন সময় পেছন থেকে কেউ ডাক দিল, শুনছেন? বলি, পুরুষ মানুষ তো মেদামারা কেন বলুন তো? প্রতিবাদ করতে জানেন না নাকি? মাথাটা হঠাৎ গরম হয়ে গেল। কিছু বলতেও পারছি না। নিজের ঢাক নিজে পেটানো আমার যে কোনো কালেরই স্বভাব নয়। ধন্যবাদ বলে এগিয়ে গেলাম, কিন্তু আবার আমায় পিছন ফিরতে হলো। এত উন্নাসিকতা সহ্য করা যায় নাকি? এ কি, নতুন মানুষদের সাথে এ আবার কেমন ধরনের ব্যবহার? হে, খুব রাগ হচ্ছিল মেয়েটার ওপর, তবু নিজেকে সংযত করে এগিয়ে এসে বললাম, বলছি, চুপ করে থাকলে কি মেদামারা হয় বুঝি? আর চুরি করে কোনো কাজ করলে বীর পুরুষ? মানেটা কি? কি কি বলতে চাইছেন আপনি? ও আরও কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ক্লাবের একটি ছেলে এসে বাধা দিতে আমার কাছে ক্ষমা চেয়ে বুলটিকে নিয়ে ভিড়ে মিশে গেল। আমিও বেশি কথা বাড়ানো ঠিক না মনে করে বাড়ির দিকে হাঁটা লাগালাম।
পরের দিন সকালে অফিসে যাব বলে সবে গলি থেকে বেরিয়েছি, এমন সময় গ্যাঁচ করে একটা বাইক এসে থামলো আমার সামনে। আমি বিরক্ত হয়ে তাকাতেই সামনে আবার সেই বুলটি। তো বুলটি দেবী বুলেট চেপে এসেছে আজকে। দিনের আলোয় এবার তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। চোখ দুটিতে বড় মায়া জমে, কিন্তু মুখটা তুলনায় বেশ কঠিন, যেন পৃথিবীর সব দায়িত্ব ওর কাঁধেই ন্যস্ত হয়েছে। বুলটি এখন বাইক চালক। স্টার্ট বন্ধ করে নেমে এসে আমার চোখে চোখ রেখে বলল, দেখুন মিস্টার বুলটি ঘোষকে কেউ ব্ল্যাকমেল করতে পারে না। আপনি কে হে আমাকে ধমক দেওয়ার? ব্ল্যাকমেল? আমি? কেন? কাল যে বললেন লুকিয়ে খাবার কথাটা সবাইকে বলে দেবেন। দেখুন আমার সাথে অজয়ও জড়িয়ে আছে। ওর মা যদি জানতে পারে তাহলে ওর পিঠে চারাকাঠ ভাঙবে, তাই চেপে আছি। না হলে বুলটি ঘোষ কাউকে কেয়ার করে না। ও তা বেশ, ভুল হয়ে গেছে, এবার যাই। আসলে অফিসে লেট হয়ে যাচ্ছে তো। আর আপনাদের এই গোপন কথা আমি কাউকে বলবো না। আসি। সে আমায় চোখ দিয়ে আপাদমস্তক একবার মেপে নিল, তারপরে কি মনে করে বলল, বাইকে বসুন, পৌঁছে দিচ্ছি। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। তিনি আবার বললেন, আরে বসুন বসুন, অফিসে একটু দেরি হলে বলবেন আমার জন্য দেরি হয়েছে। বুলটি ঘোষ কারোর ক্ষতি করে না, বসুন। এতবার বুলটি ঘোষ শুনে শুনে মনে হচ্ছিল কোনো এক ঐতিহাসিক নারীর কথা শুনছি আমি, যার ব্যাপারে ইতিহাস বইতে লেখা হয়নি। অগত্যা বাইকে উঠেই বসলাম। বাইক চলল হাওয়ার সাথে কথা বলতে বলতে। কোনো মতে বসে আছি আমি পিছনের রডটা চেপে ধরে। চালকের পিঠে যে হাত দিয়ে বসবো তার উপায় কিংবা সাহস কোনোটাই আমার নেই। ডান দিক বাদিক পথ বলতে বলতে অগত্যা এসে পৌঁছলাম আমার অফিসের গেটের সামনে। আমায় নামিয়ে দিয়ে ম্যাডাম বললেন, চলি, দরকার পড়লে ডাকবেন, এই বুলটি ঘোষ হাজির হয়ে যাবে। ধন্যবাদ। আমি এগোলাম অফিসের দিকে। বুলটিও চলল নিজের গন্তব্যে। হঠাৎ বিশাল এক শব্দে ফিরে তাকালাম আমি। আমার মনটা কেমন যেন খু গাইল। আমিও ছুটলাম সেদিকে। গিয়ে দেখি হাওয়ার সাথে কথা বলতে গিয়ে বুলটি দেবী ভূপতিত হয়েছেন। মনে মনে নিজের সৌভাগ্যকে প্রণাম জানিয়ে তাকে উদ্ধার করতে আমিও হাত লাগিয়েছি। তখন এক পা আকাশের দিকে তুলে আর এক পা বাইকের নিচে রেখে তার তখন ত্রাহিমাম মধুসূদন অবস্থা। কোথায় সেই বুলটি ঘোষের গরম গরম কথা? কোথায় তার সেই রোয়াব? সে তখন বাবা গো মা গো করছে। আমি এগিয়ে গিয়ে তাকে তুলে ধরলাম, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝলাম উঠে দাঁড়ানোর ক্ষমতাই তার আর নেই। হেঁটে যাওয়া তো দূরস্থ। এদিকে অফিসেরও দেরি হয়ে যাচ্ছে, কিন্তু বিপদে পড়া মানুষটাকে ফেলেও তো যেতে পারি না। আজকের মতো অফিস কামাই করারই সিদ্ধান্ত নিলাম। তাই একজন পথচারী একটা রিক্সা ডেকে দিলেন। বুলটিকে পাঁজা কোলা করে তুললাম আমি রিক্সায়। সেই প্রথমবার সে একটু আড়ষ্ট হলো। আমার বাইকটা? একটু চিন্তা করে স্থানীয় সাইকেল বাইক স্ট্যান্ডে বাইকটা দিয়ে এসে তাকে নিয়ে চললাম সরকারি হাসপাতালে। বুলটি ঘোষ একেবারে ম্রিয়মাণ হয়ে বসে আছেন আমার পাশে। এভাবে যে পরিস্থিতি তাকে পাঁকে ফেলবে সে হয়তো স্বপ্নেও ভাবেনি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জানা গেল তার ডান পাটিতে চির ধরেছে। ইতিমধ্যে তার বন্ধুরাও চলে এসেছে, সঙ্গে একজন বৃদ্ধ ভদ্রলোক। পরিচয় পেলাম তিনি বুলটির দাদু। এখানে আমার উপস্থিতি আর সমীচীন কিনা বুঝতে না পেরে আমিও হাঁটা লাগালাম বাড়ির দিকে। এই প্রথম আমার অফিস কামাই। পরের দিন সপ্তাহের দ্বিতীয় শনিবার, অতএব ছুটি। পরপর 3 দিন ছুটি। কলকাতায় থাকলে হয়তো বন্ধুদের সাথেই সময় কাটাতাম, কিন্তু এখানে এই পাণ্ডব বর্জিত জায়গায়
আমি যে সম্পূর্ণ একা। তাই মনে মনে ঠিক করলাম কাল একবার বুলটির বাড়ি যাব। কিন্তু যাব তো ভাবলাম, বাড়ি যে চিনি না, তাই দ্বারস্থ হলাম ক্লাবের ছেলেদের কাছে। বুলটির বন্ধু ওরা, এটা এতদিনে বুঝে গেছি। রঞ্জিত সাগ্র হয়ে তার বুলটিদির বাড়ি শর্টকাটে নিয়ে গেল। বাড়িটা দেখেই বোঝা যায় পুরনো আমলের বনেদি বাড়ি। একদিন খুব রমরমা ছিল, কিন্তু এখন সবই ম্লান। চটা ওঠা লাল মেঝে, দেয়ালে খসে পড়া পলেস্তারা, দালানের কোণে ঝুলে থাকা দীর্ঘদিনের ঝুল কালি অবস্থাপন্ন পরিবারের দুর্দিনের গল্প বলে। দালান পেরোলেই উঠোন, সেখানে কুয়োর তলায় কাজ করছেন জনা পাঁচেক ভদ্রমহিলা। আমাদের প্রবেশে তাদের উচ্চ স্বরে কথা বন্ধ হয়ে দৃষ্টি বিনিময় শুরু হয়ে গেল। বলা বাহুল্য, এই দৃষ্টির একমাত্র লক্ষ্য আমি। রঞ্জিত সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে উঠতে বলল, এরা আসলে বুলটিদির বাড়ির ভাড়াটে। দোতলায় উঠেই লম্বা বারান্দা। মনে পড়ে গেল বাবার সাথে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি দেখতে গিয়ে এরকমই একটা বারান্দা দেখে মুগ্ধ হয়েছিলাম আমি। এই বারান্দার পাশে সারিবদ্ধ ঘর, পর্দা উঠছে নিজস্ব খেয়ালে। কেউ যেন সেতার বাজাচ্ছে কোনো একটি ঘর থেকে। কালো জিরে দিয়ে আলু চচ্চড়ির গন্ধ ভেসে আসছে বাতাসে। মনটা কেমন যেন ভালো হয়ে গেল। কতদিন পর বাড়ির আস্বাদ পেলাম। রঞ্জিত আমায় একটা ঘরে নিয়ে এসে বসালো। গদিওয়ালা চেয়ারে বসে সামনের টেবিলে রাখা একটা পত্রিকা নিয়ে উল্টাতে পাল্টাতে লাগলাম আমি। এ বাড়ির সর্বত্রই এখনো আভিজাত্যের ছোঁয়া। কর্নারের র্যাকে রাখা তৎকালীন দামি শোপিস, ঘরের দেওয়ালে টাঙানো ওস্তাদ বারে গোলাম আলী খান সাহেবের ছবি, সাদা কালো ছবিগুলিতে পরিহিত চশমার ফ্রেম, সবই কি এক সমীহ জাগিয়ে তুলছিল আমার মনে। আরে আপনি এখানে? আমার সম্বিত ফিরল। ঘাড় ঘুরিয়ে দেখলাম বুলটি দাঁড়িয়ে আছে। তার পরনে এখন লং স্কার্ট ও কুর্তি। এই প্রথম মহিলা বেশে আমি তাকে দেখলাম। মিথ্যে বলবো না, কেন জানি না মনটা বেশ ভালো হয়ে গেল আমার। উঠে দাঁড়িয়ে বললাম, আপনাকে দেখতে এলাম। আচ্ছা আচ্ছা, বসুন না বসুন। চা বানাই, চা খাবেন? আরে না না, ঠিক আছে। দেখুন তো, আমি আপনাকে দেখতে এলাম আর আপনি চা বানাচ্ছেন? উফ, রাখুন তো এসব। আসুন, বসুন বসুন বসুন। বলুন, কেমন আছেন? ভালো ভালো, একদম ভালো। এই জাস্ট একটা হেয়ার লাইন ফ্র্যাকচার হচ্ছে, যন্ত্রণাটা একটু রয়েছে। অবশ্য সেদিন আপনি না থাকলে তো একেবারে। বুলটি, এই বুলটি। ঘরের ভেতর থেকে ভেসে এলো একটি আওয়াজ। বুলটি কেমন সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ মা। পাশের ঘর থেকে বেরিয়ে এলেন একজন 50 ঊর্ধ্ব ভদ্রমহিলা। তার পরনে সবুজ পাড়ের ছাপার শাড়ি। বুলটির সাথে সাথে আমিও উঠে দাঁড়ালাম। মা, উনি আমায় সেদিন হাসপাতালে নিয়ে গেছিলেন, বুঝেছো? আর আজকে উনি আমায় দেখতে এসেছেন। আর এটা এটা আমার মা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ বাবা, তুমি অনেক বড় উপকার করেছো। কি বলেছে কৃতজ্ঞতা জানাবো। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই তিনি ঘরে ঢুকে আমার জন্য চা নিয়ে এলেন। বুলটি ভেতরের ঘরে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই সেই পরিচিত বুলটি ঘোষের বেশে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ততক্ষণে চায়ের পেয়ালা শেষ করে উঠে পড়েছি। বুলটির হাতে ফলের প্যাকেটটা ধরিয়ে দিয়ে বললাম, এই নিন, এটা আপনার জন্য। যদিও আমি জানি আপনার এগরোল হলেই আপনি বেশি খুশি হতেন, তবু অসুস্থ মানুষদেরকে তো ফল দেওয়াই রীতি, তাই না? এগরোল মানে? ও কিছু না কিছু না কিছু না, এমনি। আসলে একদিন আমাকে উনি এগরোল খেতে দেখেছিলেন তো, তাই আর কি। তা বাবা, তোমার নামটা তো জানা হলো না। আলেখ হোসেন।
এমন সময় উঠোনের মাঝ থেকে ডাক এলো, চিঠি এসছে, চিঠি, গুঞ্জা ঘোষ। বুলটি ধীরে ধীরে চলল সিঁড়ির দিকে। কিছুক্ষণ পরেই উঠোন থেকে চিৎকার ভেসে এলো, ওরে বাবা রে, ও বুলটির মা, দেখো তোমার মেয়েকে দেখো, এই ভাঙা পা নিয়ে কেউ লাফায়, আবার পড়লো মেয়েটা। আমরা ছুটে গেলাম নিচে, গিয়ে দেখি বুলটি দেবী মাঝ উঠোনে আবার চিৎপটাং, পা ধরে গড়াগড়ি খাচ্ছে রীতিমতো। কিন্তু দম্বার পাত্রী সে যে নয়, ওই অবস্থাতেও সে লড়ে যাচ্ছে ক্রমশ। আরে ও কাকিমা, না চেঁচিয়ে আমাকে তোলো না। এই তুমি ঝাঁটা খাওয়ানোর ধান্দার মাকে ডাকছো তাই না? ভদ্রমহিলা আবার কিছু বলতে যাচ্ছিলেন, আমার দিকে তাকিয়ে চুপ করে গেলেন। বুলটির মা এসে তড়িঘড়ি মেয়েকে তুললেন। আমার বুকে এদিকে যেন দামামা পিটছে। রিক্সায় তোলা এক ব্যাপার ছিল, কিন্তু এই বিরাট দেহ কোলপাজা করে তুলতে হবে নাকি আমায়? বুলটি আমার মুখের দিকে তাকিয়ে কি বুঝলো কে জানে, রঞ্জিতকে বলল, এই এই রঞ্জু, আরে কাঁদবে না। রঞ্জিত আর মায়ের কাঁধে ভর দিয়ে বুলটি দোতলায় গেল। আমিও গেলাম সঙ্গে। ধপ করে বিছানায় শুয়ে বুলটি আরেক প্রস্থ পা ধরে গড়াগড়ি করে নিল। মরণ দশা, হলোটা কি তোর? লাফাতে গেলি কেন এই পা নিয়ে? এবার একটা চিঠি এগিয়ে দিল মাকে। ওর মা চিঠিটা পড়েই ধপ করে বসে পড়লেন বিছানার এক কোণে। আমি আর রঞ্জিত পরস্পরের মুখের দিকে তাকিয়েই রইলাম, কিছুই বুঝতে পারছি না। রঞ্জিত এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হলো গো কাকিমা? এই বুলটি দি, কি হলো রে? আরে চাকরির ইন্টারভিউ কল এসেছে রে রঞ্জু। বুলটির মুখে তখন তৃপ্তির হাসি, যেন কোনো যুদ্ধ জয়ের ইঙ্গিত। এদিকে বুলটির মা পরাজিত সৈনিকের মতো ম্লান মুখে বসে আছেন খাটের ছত্রি ধরে। ওনার এমন ভাবের কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। এই জানেন আলেখোদা, বুলটি দি কিন্তু কোনো কোচিংয়ে যায়নি, নিজে পড়েছে। এবার ইন্টারভিউতে দাদাগিরি দেখিয়ে দে বুলটি দি, একদম কেল্লা ফতে। না রে, ইন্টারভিউর জন্য কোথাও ভর্তি হতে পারলে তো ভালোই হয়, কিন্তু অত টাকা। বলেই আমার দিকে তাকিয়ে অপ্রস্তুতে পড়ে চুপ করে গেল। এই আলেখোদা, আপনি বুলটি দিকে কোচ করতে পারেন তো, আপনার তো অভিজ্ঞতাও আছে। না না, আরে ওনার অফিস থাকে, উনি হয়তো পারবেন না। যদিও তার চোখে মুখে প্রচ্ছন্ন সহমত দেখতে পেলাম। এবার বুলটির মা মুখ খুললেন। রঞ্জু কথাটা ভুল বলেনি, কিন্তু আলেখ্যর মতামতটাও তো জরুরি। আমি এতক্ষণ চুপ করেই ছিলাম, আসলে বুলটির মন পড়ার চেষ্টা করছিলাম। আমি বললাম, বলছিলাম সন্ধেবেলাগুলো আমি ফাঁকাই থাকি, আপনি আসুন না, আমার কোনো অসুবিধা নেই। ঠিক হলো সোমবার থেকেই বুলটি ঘোষ আমার ছাত্রী হবেন, কিন্তু পরের 5 দিন তার আর কোনো টিকিটই খুঁজে পাওয়া গেল না। না ক্লাবের আড্ডায় না বাইকে ঘুরে বেড়াতে দেখলাম আমি তাকে। আমিও আর খোঁজ নিলাম না, যার চাকরি সে বুঝুক গে। ইতিমধ্যে আমি স্বর্গ হাতে পেলাম। আমার দিদি জামাইবাবু দুদিনের জন্য ঘুরতে এসেছে আমার কাছে। মিঠিয়া মানে ওদের মেয়ের পরীক্ষাও শেষ, ফলে কোনো বাধা নেই ইছাপুরের হাওয়ায় দুদিনের জন্য গা ভাসাতে। রবিবারের দুপুর, দিদির হাতে মাটন খেয়ে ভাত ঘুম দিচ্ছি। নিজের হাতের রান্না খেয়ে খেয়ে দিদির হাতের রান্না যেন অমৃত সমান লাগছিল জিভে। বলা বাহুল্য, আমি কিন্তু রীতিমতো রান্না জানি। হ্যাঁ, পোড়া রুটি, নুন ছাড়া তরকারি এসব কিন্তু আমি রাঁধি না, তবু অন্যের হাতের রান্না তো। যাই হোক, কখন যেন 5টা বেজে গেছে। কলিং বেলের শব্দে ঘুম ভেঙে উঠে দেখি দরজায় দাঁড়িয়ে বুলটি ঘোষ। আমাকে দেখেই বুলটি মুখ ঘুরিয়ে নিল। আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম পরনে আমার হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। এই অবস্থায় কোনো স্বল্প পরিচিত ভদ্র মহিলার সামনে যে দাঁড়ানো যায়, এটা আমার ধর্তব্যের মধ্যেই ছিল না। পড়িমড়ি করে ছুটলাম ভেতরের ঘরে পোশাক পাল্টানোর জন্য। ফিরে এসে দেখি দিদি আমার নব্য ছাত্রীটির সাথে গল্প গুজবে মেতেছে রীতিমতো। ভাই দেখ, গুঞ্জা কত ব্রিলিয়ান্ট মেয়ে, তুই জানিস ও স্কলারশিপ পেয়ে মাস্টার্স করছে।
গুঞ্জা? সেটা আবার কি? ও বাবা, ছাত্রের নামও জানিস না? আমার বিদ্যুৎ বেগে মনে পড়ল সেদিন পোস্টম্যান গুঞ্জা ঘোষ বলেই হাঁক দিয়েছিল। তার মানে বুলটির ভালো নাম গুঞ্জা। আমি দন্ত বিকশিত করে বললাম, বুলটির নামটা থেকে ভালোই বল। আর চোখে দেখলাম বুলটি আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। এমন সময় সুশান্তদা হাই তুলতে তুলতে ঘরে ঢুকল। আবার পরিচয় পর্ব শুরু। চা খেতে খেতে নানা কথায় বেরিয়ে এলো যে গঙ্গার কাছে একটা মেলা বসেছে। সুশান্তদা হুজু গেল, শুনেই বলে উঠল, চলো চলো, তাহলে আজ আর পড়াশোনা করতে হবে না, চলো মেলা দেখে আসি, আমরা কাল চলে যাব, কাল থেকেই টিউশন শুরু হোক। আমার না বলার প্রশ্নই ওঠে না। দেখলাম বুলটিরও উৎসাহের কমতি নেই। যাই হোক, একটা রিকশায় উঠল দিদি আর সুশান্তদা, অন্যদিকে বুলটি ঘোষের বাইকে ঠাঁই হলো আমার। হেলমেট পরতে পরতে তাকে মৃদু স্বরে বললাম, বলছি দেখবেন, হ্যাঁ যেন হাসতে থাকি। হ্যাঁ। তিনি আর চোখে তাকিয়ে বাইকে স্টার্ট দিলেন। রচনায় পড়া বা লেখা গ্রাম্য মেলার মতো এই মেলা একদমই নয়, কিন্তু শহুরে মেলার থেকে একেবারে ভিন্ন। এখানে যেন কি এক প্রাণ শক্তির ছোঁয়া পেলাম আমি। মানুষগুলোর নিস্তরঙ্গ জীবনে এ যেন এক মহার্ঘ দোলাচল। তখন আলো পড়ে আসছে, নদীর ওপর লালচে সোনালি আভা স্পষ্ট করে তুলেছে দূরের নৌকাটিকে। বাবার কাঁধের ওপর বসে একটা ছেলে বেলুন ওড়াচ্ছে। মেয়েরা ভিড় জমিয়েছে চুরির স্টলে। ভেপু আর বহুযুগ আগে শোনা বাঁশির সুর মুগ্ধতা সৃষ্টি করছে আমার মনে। দিদি আর বুলটি তড়িঘড়ি ফুচকার স্টলে লাইন দিল। সুশান্তদা দূরে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে, আর ফোনে যেন কী সব কথা বলছে। আমি এক জায়গায় বসে চা খেতে খেতে হানমনে বুলটিকেই দেখছি। কেন জানি না মনে হচ্ছে মেয়েটার এই পুরুষালী সাজ, হাবভাব সবই যেন মেকি। কোনো গোপন কারণে লুকিয়ে রেখেছে সে তার নারী সত্তাকে। তার উচ্ছ্বাস, তার চোখের চাহনি, তার হাসি কিভাবে যেন সম্মোহিত করে তুলল আমায়। হঠাৎ এক ঝাঁক বাচ্চা দৌড়ে এসে বুলটিকে ঘিরে ধরল। বুঝলাম ওরা বুলটির পূর্ব পরিচিত। বুলটি ওদের একে একে লাইন করে দাঁড় করিয়ে ফুচকা খাওয়াচ্ছে। ওর মুখে সে এক তৃপ্তির হাসি, যেন ওদের খাইয়েই ওর সুখ। আমি দূর থেকে দেখছি ওদের, কত সুখী ওরা, কত কম চাহিদা ওদের। আমি সামনের দোকান থেকে একজোড়া কানের দুল কিনে নিলাম এই ফাঁকে। পছন্দ হলো তাই। কার জন্য কিনলাম কে জানে। কীভাবে যেন সন্ধেটা কেটে গেল। পরের দিন আবার একটা ব্যস্ত সকাল। দিদি জামাইবাবুর চলে যাওয়া। বুলটিও এসেছিল স্টেশনে ওদের ছাড়তে। দিদি ওকে জড়িয়ে ধরে চুপ করেছিল কিছুক্ষণ। মনের সেতুবন্ধনগুলো হয়তো একেই বলে। কদিন বলা যেতে পারে কতক্ষণ চেনে দিদি বুলটিকে। তবু এক অদ্ভুত টান অনুভব করছে দিদি ওর প্রতি। বুলটি ঘোষ বোধহয় এরকমই, তীরের ফলার মতন গেঁথে যায় প্রথম থেকেই। ট্রেন ছাড়তেই আমি অফিসের পথে পা বাড়ালাম। বুলটিও পিছন থেকে বলে উঠল, ও স্যার, বিকেলে কখন পড়া? বুলটিকে পড়ানো শুরু হলো। ধীরে ধীরে বুঝতে পারলাম মেয়েটা খুবই মেধাবী। সাংসারিক কিছু চাপ আছে, বরং বেশ ভালোই রহস্যময় কিছু চাপ আছে, যার জন্য ওর ভেতরের এই উচ্ছ্বাস, আনন্দ সবও চেপে রাখে নিজের মনের ভেতর। বুলটির আর আমার পড়াশোনার ক্ষেত্র ধীরে ধীরে ঘরের চৌকাঠ পেরিয়ে গঙ্গার ধারে, পার্কে, খেলার মাঠে, মন্দিরের লাগোয়া নির্জন চত্বরে ছড়িয়ে পড়ল। আমি ওর মধ্যে এক সুপ্ত নারীকে আবিষ্কার করলাম, যে আর 5টা মেয়ের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চায়।
প্রেম করতে চায়, বন্ধুদের সাথে ঘুরে বেরিয়ে ফুচকা আলু কাবলির আনন্দে ভাসতে চায়। কিন্তু কি যে এক অদৃশ্য বাঁধ এই নদীটিকে আটকে রেখেছে জানি না। সে মনে মনে গুমড়ে আছে, অপেক্ষা করছে একটা পাড় ভাঙা বন্যার দিনের। আমি বুঝতে পারছি যে বুলটির প্রতি আমি আকৃষ্ট হচ্ছি ক্রমশ। ওর সুপ্ত নারীত্ব, ওর মমত্ব, ওর ভাবনা, ওর ব্যক্তিত্ব আমায় ধীরে ধীরে আকর্ষণ করছে। ওর চোখের দিকে তাকালে আমি সম্মোহিত হয়ে যাই। আজকাল অফিসে গেলে অপেক্ষায় থাকি সন্ধে নামার। আমাদের কথা যেন অফুরন্ত, অসীম। ফিরতি পথে বিষণ্ণতা নামে আকাশ জুড়ে। একেই কি প্রেম বলে? আমি কি তবে গুঞ্জাকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ, আমি ওকে বুলটি বলে ডাকি না আর। গুঞ্জা নামটা জানার পর থেকে ওই নামেই ডাকতে আমার বেশি ভালো লাগে ওকে। গুঞ্জা নামটায় আন্তরিকতা খুঁজে পাই আমি। আচ্ছা, গুঞ্জা কি বোঝে আমার মনের কথা? আমার চোখের দিকে তাকালে ও কি পড়তে পারে আমার মন? ওর চোখে আমি প্রশ্রয় দেখি, ওর হাসিতে পরের দিনের রসদ খুঁজে পাই। ইদানিংকালে গুঞ্জার মধ্যেও পরিবর্তন লক্ষ্য করেছি। সেই পুরুষালী মেজাজ, তেজ ও পরিত্যাগ করেছে। কমাসে চুল কাঁধ ছুঁয়েছে। মাঝে মধ্যেই মেয়েলি পোশাকে সামনে এসে দাঁড়ায় ও। চোখে প্রশ্ন থাকে, বলো না আমায় কেমন দেখতে লাগছে? যে মেয়েটির ঔদ্ধত্যের জন্য তার সঙ্গে পরিচয় এবং ঝগড়া, এখন সেই মেয়েটি আমার পরম বন্ধু। এই অজানা অচেনা মফস্বলে আমার একমাত্র সখী গুঞ্জা। সপ্তাহের দ্বিতীয় শনিবার। ছুটি থাকলেও ছুটি নেই। ব্যাংকারের কি আর নিজের ব্যাংকের কাজ থাকে না নাকি? হ্যাঁ, শার্টটা গলিয়ে ঘড়িটা সবে হাতে নিয়েছি, হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখি আমার প্রিয় মানুষটি হাসি মুখে ঘরে ঢুকল। আজ গুঞ্জার পরনে বাসন্তী রঙের চুড়িদার ওকে আরও মোহমোহী করে তুলেছে। একটু হাঁপাচ্ছে গুঞ্জা, কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি জিজ্ঞেস করলাম, এ কি হয়েছে, এত হাঁপাচ্ছ কেন? গুঞ্জা কিছু না বলে আমার হাতে একটা চিঠি ধরালো। আমি মন দিয়ে চিঠিটা পড়লাম। গুঞ্জা একটা সরকারি ব্যাংকের স্পেশাল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছে। রানাঘাটে পোস্টিং। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। না না, এমনকি গুঞ্জার সাথেও নয়। এ খুশি শুধু আমার, শুধু শুধু আমার। আমি উঠে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, ওকে, সো আজকের দিনটা কীভাবে সেলিব্রেট করবে বলো? চিন্তা নেই, ট্রিট আমার তরফ থেকে। সো কী খাবে? এগ রোল, চাউমিন, ফুচকা, যেটা তোমার ইচ্ছা। আজ আজ তোমার দিন, বলো গুঞ্জা। এরপর যা হলো আমি ভুলবো না তা কখনো। গুঞ্জার উত্তরের অপেক্ষায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি। গুঞ্জা কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে আমার কাছে এলো আর ওর ঠোঁট চেপে ধরলো আমার ঠোঁটে। আমি ধীরে ধীরে বিহ্বল হয়ে পড়লাম। মন্ত্রমুগ্ধের মতন জড়িয়ে ধরলাম ওকে। আরও কাছে, আরও নিবিড়ভাবে কাছে টেনে আনলাম আমার জীবনের প্রথম প্রেমকে। আমরা দুজন দুজনের ঠোঁট নিয়ে খেলা করতে লাগলাম, যেন বহু দিনের প্রতীক্ষার অবসান হলো। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। মাথার ভেতর মনের গহীনে তখন একটাই কথা ছন্দ তুলছিল, ইয়েস ইয়েস ইয়েস, ভালোবাসে ভালোবাসে ভালোবাসে।
সম্বিত ফিরল গুঞ্জার ফোনের শব্দে। গুঞ্জা এক ঝলক দেখেই ইতস্ততভাবে সাইলেন্ট করে দিল ফোনটা। আমার দিকে না তাকিয়েই বলল, আমি আসি আলেখ্যদা। একটু দাঁড়াও। দৌড়ে গেলাম ভেতর ঘরে। তিরাজে রাখা সেই মেলায় কেনা কানের দুলটা নিয়ে ছুটলাম বাইরের ঘরে। গুঞ্জা তখন একটা বই নিয়ে নাড়াচাড়া করছিল। আমায় আসতে দেখেই স্থির হয়ে আমার দিকে তাকালো। আমি আলতো করে ওর কানে পরিয়ে দিলাম দুল দুটো। ফিসফিসিয়ে বললাম, আজ সন্ধ্যাবেলা গঙ্গার ধারে আসা যায় কিন্তু। দূর, জানি না, যাও। গুঞ্জা চলে গেল আর আমার জন্য রেখে গেল কয়েকশো প্রজাপতির বাগান আর এক আকাশ আনন্দ। বাকি সব কাজ মাথায় উঠল। এখন শুধু অপেক্ষা সন্ধে নামার। বসে আছি গঙ্গার ধারে, একের পর এক সিগারেট শেষ করছি। সূর্যদেব ঢলে পড়েছেন পশ্চিমে। গুঞ্জা এখনও এলো না। কেন এলো না? আরেকটু করতে করতে প্রায় 8টা বেজে গেল, কিন্তু গুঞ্জা এলো না। অস্থির হয়ে পা বাড়ালাম ওর বাড়ির দিকে। গঙ্গার ধারের আলোর রোশনাই, লোকের সমারোহ, হইহল্লা সব একে একে ফিকে হয়ে যাচ্ছে। আবার কি কিছু হলো গুঞ্জার? কেন এলো না ও? আজকের মতো একটা দিনও অবজ্ঞা করল। রাগ করতে পারছিলাম না, দুশ্চিন্তা গ্রাস করছিল আমায়। ক্লাব ঘর পেরিয়ে মুহূর্তের মধ্যেই পৌঁছে গেলাম গুঞ্জার বাড়ি। বেল বাজালাম। 1 বার, 2 বার, 4 বার। দরজায় জোরে জোরে টোকা মারলাম। কিছুক্ষণ পর যিনি দরজা খুললেন তাকে আমি এর আগেও দেখেছি। গুঞ্জার দুর্ঘটনার দিনই ইনি পাড়ার ছেলেদের সাথে হাসপাতালে গিয়েছিলেন। গুঞ্জার দাদু। আজ খুব ভালো করে লক্ষ্য করলাম ভদ্রলোকের চেহারাটা। লম্বা, চওড়া, পাকানো কাঁচা পাকা গোঁফ, ক্লিন শেভড মুখ, গায়ের রং ফর্সা ও সাথে ধারালো 2টো চোখ। ওনার ব্যক্তিত্বের সামনে আমি কেমন যেন অবশ হয়ে গেলাম। আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, বলছিলাম গুঞ্জা কোথায়? ওপরে। আমি ওনার পাশ কাটিয়ে ওপরে চললাম। বুঝতে পারছিলাম ওনার উৎসুক 2টি চোখ আমায় অনুসরণ করছে। উপরে উঠেই ঢুকে গেলাম বসার ঘরে। টিভিতে খবরের চ্যানেল চলছে। গুঞ্জা নেই। একটু ইতস্তত করে ডেকেই ফেললাম, গুঞ্জা আছো? গুঞ্জার মা বেরিয়ে এলেন বাসের ঘর থেকে। আমাকে দেখে যেন একটু হকচকিয়েই গেলেন। তার পিছন পিছন বেরিয়ে এলো গুঞ্জা। এবার আমার অবাক হওয়ার পালা। এ গুঞ্জা আমার 3 মাস আগে দেখা সেই পুরুষালী বুলটি ঘোষ, যার চুলগুলি ঘাড় অবধি ছাটা, পরনে ছেলেদের পরিধান। শুধু সেই উগ্রতা, সেই উন্নাসিকতা হার নেই। আমাকে দেখে যেন ওর হৃৎপিণ্ড চলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ও এগিয়ে এসে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ততক্ষণে আমার পেছনে এসে দাঁড়িয়েছেন ওর দাদু। দাদুকে দেখেই গুঞ্জা চুপ করে গেল। আমাকে উদ্দেশ্য করে উনি বললেন, আপনি বুলটিকে হাসপাতাল নিয়ে গেছিলেন, তাই না? আমি ঘাড় নাড়লাম। উনি ইশারায় আমাকে বসতে বললেন। বুলটির মায়ের উদ্দেশ্যে বললেন, বৃন্দা, চা আনো। কাকিমা চলে গেলেন রান্নাঘরে। তারপর আমার দিকে চেয়ে বললেন, তা এখানে কি ব্যাপারে? আসলে গুঞ্জা আজ পড়তে গেল না, তাই খোঁজ নিতে এলাম আর কি। পড়তে? মানে কি পড়তে যাও তুমি বুলটি? বুলটিকে আর চোখে দেখে নিলাম। সে প্রায় দরজার সাথে যেন মিশে যেতে পারলে বাঁচে। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এরপর দাদু আমার দিকে তাকিয়ে বললেন, কি পড়তে যায় বুলটি? কেন দাদু, আপনি জানেন না? গুঞ্জা তো ব্যাংকের পিওর চাকরি পেয়েছে। আজই তো জয়েনিং লেটার এলো ওর। আর ও তো আমার কাছেই ভাইভা প্র্যাকটিস করতে যেত।
আমার কথা শেষ হওয়ার পরেই ঘরের মধ্যে নিস্তব্ধতার দামামা বাজতে শুরু করলো। দাদুর চোয়াল কঠিন হয়ে গেল। উনি উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলেন দরজায় সেটে থাকা গুঞ্জার দিকে। এক টানে তাকে সামনে এনে দিলেন এক থাপ্পড়। আমি হতভম্ব হয়ে কিছু বলার আগেই দরজায় দাঁড়ানো বুলটির মায়ের হাত থেকে পড়ে গেল পোর্সেলিনের চায়ের কাপ, ভেঙে গেল প্লেট। আমি কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। এরকম পরিস্থিতির মুখোমুখি হব ভাবিনি কখনো। কয়েক সেকেন্ড সময় নিয়ে গর্জে উঠলাম, আপনি আপনি একজন প্রাপ্তবয়স্ক মেয়ের গায়ে হাত তুলতে পারেন না দাদু। গেট আউট, আই সে গেট আউট। গুঞ্জার মা দৌড়ে এসে আমায় দুহাত দিয়ে আগলে বলে উঠলেন, চলে যাও আলেক্য বাবা, চলে যাও তুমি। আমি দেখলাম গুঞ্জা তখনও গাল চেপে মেঝেতে বসে রয়েছে। আমাকে একরকম ঠেলেই বের করে দিলেন কাকিমা। প্রচণ্ড অপমানিত বোধ করলাম নিজেকে, কিন্তু কৌতূহলও দমন করতে পারছি না। কেন করলেন উনি এরকম? কেন গুঞ্জা এরূপ বেশে নিজেকে লুকিয়ে রাখে? কেনই বা ওর মা এত নিরুত্তাপ ও সন্ত্রস্ত সবসময়? এরকম হাজার কেনর ঝড় মাথায় নিয়ে বাড়ি ফিরলাম। কিছুতেই নিজের মনকে শান্ত আমি করতে পারছি না। বারবার ছুটে যাচ্ছি গুঞ্জার কাছে। রাতে কিছু খেতেও পারলাম না। কি জানি, হয়তো গুঞ্জাও কিছু খায়নি। চোখ বুঝে এলো ঘুমে। পরের দিন অফিস নেই। চা খেয়ে বাজারে বেরিয়েছি। যতই প্রেম ও রহস্যে হাবুডুবু খাই না কেন, পেটে খাবার না পড়লে কোনো কিছুই সমাধান বের করা যাবে না। কাল রাতের ঘটনাগুলো এখনও মনের মধ্যে একের পর এক ভেসে উঠছে। সকালে একবার ফোন করলেও গুঞ্জার ফোন বন্ধ পেলাম। হঠাৎ আমার সামনে অজয় এসে উপস্থিত। আমার হাতে একটা চিঠি দিয়ে ফিসফিস করে বলল, দাদা, বুলটির মা দিয়েছে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ও মিলিয়ে গেল ভিড়ে। আমি উত্তেজনায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলাম। বাজারের ব্যাগটা কোনো মতে মাটিতে নামিয়ে চেয়ারে ধপ করে বসে পড়তে শুরু করলাম চিঠিটা। আলেক্য, কাল যা হলো তার জন্য আমি খুবই দুঃখিত বাবা। তোমাকে ওভাবে বাড়ি থেকে বের না করলে হয়তো খারাপ কিছু একটা হয়ে যেত। প্রথমে বলি, বুলটির জন্য চিন্তা করো না, ও ভালো আছে। তোমায় কিছু কথা কব আজকে। এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক কথা, গোপন কথাও বলতে পারো। হয়তোবা তোমাকে বলা উচিত নয়, কিন্তু বেশ কদিন আমার মেয়ের বাহ্যিক ও মানসিক পরিবর্তন থেকে বুঝতে পেরেছি যে তুমি এই পরিবারের কেউ একজন হতে পা বাড়িয়েছ। তোমরা দুজন সম্পর্কে জড়িয়েছ। এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। তুমি আমার মেয়েকে অনেক সাহায্য করেছো। তোমরা প্রাপ্তবয়স্ক, তোমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিন্তু কাল যা হলো তাতে বলবো, তুমি আর এ বাড়ির সাথে সম্পর্ক রেখো না। যে ভদ্রলোককে কাল দেখলেন, উনি আমার বাবা, শ্রী গিরিশনাথ সেন, আর আমি ওনার মেয়ে বৃন্দা সেন। তুমি ভাবছো তাহলে বুলটির পদবী ঘোষ হলো কিভাবে? বলবো, সে কথাই বলবো। আমরা ছিলাম দুই বোন, আমার দিদি ত্রিধা আর আমি বৃন্দা। আমরা ছোট থেকেই মা হারা। আমার জন্মের পর টাইফয়েডে মা মারা যান। প্রথম থেকেই বাবার আদর্শে বড় হয়েছি আমরা। বাবা মিলিটারিতে চাকরি করতেন। মা মারা যাওয়ার পর বাবা চাকরি ছেড়ে দিয়ে এখানে একটা বেসরকারি অফিসে চাকরি পান। কিন্তু তার মনের মধ্যে আর্মি ছেড়ে আসার দুঃখ হতাশা থেকেই যায়। তার মনে হতে শুরু করে যে সংসারী হলেই স্বপ্ন নাকি ব্যর্থ হয়। দেশমাতাকে রক্ষা করার যে শপথ তিনি নিয়েছিলেন, সেই শপথ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যন্ত্রণা তাকে বারবার পীড়া দিতে থাকে। বাবা মনস্থির করে নেন যে দিদিকে তিনি আর্মিতে দেবেন যে কোনো প্রকারে। আমি ধর্তব্যের বাইরে ছিলাম, কারণ আমার উচ্চতা বেশ কম, মায়ের মতো 5 ফুট। এদিকে দিদি ছিল সব দিক থেকে বাবার প্রত্যাশার যোগ্য পাত্রী। তার উচ্চতা, স্মার্টনেস, বুদ্ধি, ভাগ্যিতা, সাহস
বাবাকে স্বপ্ন দেখাতে শুরু করে। আমি সাধারণ মানের মেয়েদের মতোই বড় হতে থাকি। আমার আর আমার দিদির লালন পালন কিছুটা পক্ষপাত দুষ্ট হয়ে পড়লেও কিছু মনে করিনি। বাবা রোজ সকালে দিদিকে নিয়ে বেরোতো শরীর চর্চার জন্য, আর আমি রান্নার মাসি কাজের মাসি সামলে স্কুলে যেতাম। যাই হোক, বাদ দাও, সেসব পুরনো কথা। কলেজ শুরু হলো, দিদির তখন 3rd ইয়ার আর আমি সবে 1st ইয়ার। কীভাবে যেন সব হিসেব একেবারে উল্টে পাল্টে গেল। দিদির সাথে প্রেম হলো বীরেশ দার, ইতিহাসের ছাত্র রাজনীতির নেতা, কলেজের জিএস। দিদিকে ওর ভাগ্যিতা, ওর ব্যক্তিত্ব আকৃষ্ট করলো। আর আমি আর দিদি একই কলেজে পড়তাম। দিদি আর বীরেশ দার সম্পর্কের ব্যাপারে সব জানতে পারলেও কিছু বলিনি বাবাকে। ভেবেছিলাম সময় সব ঠিক করে দেবে, কিন্তু না, সময়ের সাথে সব নষ্ট হয়ে গেল। ওদের সম্পর্কের কথা দিদি জানাতে পারলো না বাবাকে। হ্যাঁ, ঝড়ের রাতে পালিয়ে গেল বীরেশ দার রাত ধরে। বাবা ভেঙে পড়লেন, তার স্বপ্নগুলি তছনছ হয়ে গেল। বাবার শারীরিক মানসিক দায়িত্ব এসে পড়লো আমার উপর। যে মানুষটা কোনো দিন আমায় ধর্তব্যের মধ্যেই আনলেন না, সেই মানুষটাই সেই কটা দিন আমার উপর নির্ভরশীল হয়ে পড়লেন। আবার দিন চলতে লাগলো নিজের মতো। আমি বুকে পাথর চাপা দিয়ে ফিরিয়ে দিলাম তন্ময়কে। বছর 2 হয়ে গেছিল। বাবা দিদির মুখ দেখবেন না এই শপথ করেছিলেন, কিন্তু একদিন দেখতে হলো। একদিন সন্ধ্যাবেলা বাবা রেডিওতে খবর শুনছেন, বাইরে কড়া নাড়ার শব্দ। আমি দরজা খুলে দেখি দিদি কোলে ছোট্ট একটা শিশু ধীর পায়ে ঘরে ঢুকলো। দিদি চোখ ভরে জল নিয়ে আমার কোলে শিশুটিকে দিয়ে বলল, বিদেশকে পুলিশ ধরে নিয়ে গেছে, নকশা সন্দেহে আটকে রেখেছে ওকে। আমাকে ওর পাশে দাঁড়াতে হবে বাবা। আমার মেয়েটাকে একটু আশ্রয় দাও, আমার মেয়েটাকে একটু রাখো তোমার কাছে। জ্বলন্ত চোখে দিদির হাত ধরে হির হির করে ওকে চৌকাঠ পার করে দিলেন বাবা। দড়াম করে দরজা বন্ধ করে দিলেন মুখের উপর। আমার কোনো কথাই শুনলেন না। তার কিছুদিন পর সেই মর্মান্তিক খবরটা এলো। বীরেশ তাকে পুলিশ ছেড়ে দিলেও হাজত পাশের লজ্জা সে মেনে নিতে পারেনি। বিষ খেয়ে আত্মহত্যা করেছে। শোকে পাথর আমার দিদি সেই রাতেই হার্ট অ্যাটাকে মারা যায়। বীরেশ তার বাড়ির লোক বলতেছিলেন শুধু ওই এক অবিবাহিতা কাকা, তাই ওদের প্রতিবেশী আমাদের খবর দেন না। আমরা যখন গেলাম, ওখানে বাড়ির বারান্দায় সাইতো সাদা কাপড়ে ঢাকা 2টি মৃতদেহ। পাশেই এক মহিলার কোলে ফুটফুটে সেই শিশুটি। আমি কোলে তুলে নিলাম দিদির 2 মাসের মেয়েটাকে। বাবার উপর রাগ অভিমান হওয়া সত্ত্বেও কিচ্ছু বললাম না। মনে হলো এইরকম একগুয়ে লোকের তিলে তিলে কষ্ট পাওয়াই শ্রেয়। আমাদের 2টি মানুষের সংসারে প্রাণ সঞ্চার হলো। বুলটিকে ঘিরে বাবা আবার স্বপ্ন দেখতে লাগলেন। বুলটির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বাবা, কিন্তু এবার আরও কঠিন সিদ্ধান্ত নিলেন। বুলটি আর্মি জয়েন করবে এবং তার আগে পর্যন্ত তার ভিতর কোনো রূপ নারী সত্তার বিকাশ তিনি হতে দেবেন না। নারী সুলভ চালচলন, ভাবনা, চিন্তা, মমত্ব তার মধ্যে করেই উঠতে দেবেন না। তাই বুলটির চুল ছাঁটা হলো ছেলেদের মতো করে। তার পরনে উঠলো পুরুষালী পোশাক। সে বাইক চালাতে শিখলো। তার কোনো মেয়ে বন্ধু জুটলো না, সবই পুরুষ বন্ধু। তার হাব ভাব চাল চলন সবই পুরুষালী। কিন্তু মনকে কি বেঁধে রাখা এতটাই সহজ? সে কি বাধ্য এত? ওর মধ্যে লুকিয়ে ছিল মেয়েলি সত্তা, যার জন্য ওর দাদুকে লুকিয়ে শাড়ি পরতো, শিবের উপোস রাখতো। দাদুর অনুপস্থিতিতে স্কুলের মেয়ে বন্ধুদের মতো আয়নার সামনে দাঁড়িয়ে সাজতো, বাড়িতে মেয়েদের পোশাক পরতো। কিন্তু এই সবই দাদুর এবং বাইরের সমাজের অনুপস্থিতিতে। আমিও প্রশ্রয় দিতাম ওর মননকে। মন বাঁধা যে কি দুরহ তা আমি জানি। তুমি এসে সব হিসেব ওলট পালট করে দিয়েছো আলেখ্য। তুমি আসল বুলটিকে টেনে বের করে এনেছো ওর মধ্যে থেকে। ও যে কবে ব্যাংকের পরীক্ষা দিয়েছিল আমি জানি না। ও তার মানে স্বাধীন জীবন চেয়েছিল, নিজের মতো একটা জীবন চেয়েছিল। আর্মি ওর লক্ষ্য নয়। অনেক রহস্য, অজানা কথা চেপে রেখেছে মেয়েটা ওর বুকে। কাউকে বলতে পারে না গো।
কোনো সহমর্মী বন্ধু তো নেই ওর। আমি যে ওর মা না তাও ও জানে। তোমার কাছে একটাই অনুরোধ আলেখ্য, যে যুদ্ধ শুরু হয়েছে তার নিষ্পত্তি হবে কি হবে না তা আমি জানি না, তবে তুমি বুলটিকে এই নরক থেকে বাঁচানোর চেষ্টা করো। যদি মনে হয় এই সমস্যার নিষ্পত্তি তোমার পক্ষে সম্ভব নয়, তবে চলে যেও ওর জীবন থেকে। মেয়েটা বুকে পাথর চাপা দিতে খুবই ভালো করেই জানে। অনেক বড় চিঠি লিখে ফেললাম বাবা, সময় করে পড়ো পারলে। ইতি, কাকিমা। আমি চিঠিটা ভাঁজ করে রাখলাম, চোখ বন্ধ করে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলাম। চোখ থেকে এক ফোঁটা করে জল গড়িয়ে পড়ল গালে। সেটা কি গুঞ্জার জন্য? কে জানে। দূরে মধ্যাহ্ন সূর্যের তপ্ত শিখার দিকে তাকিয়ে খুঁজতে লাগলাম এ চিঠির উত্তর। বুলটির বাড়ির দরজাটা খুলতেই ভাড়াটে কয়েকজন মহিলা অবাক দৃষ্টিতে ফিরে তাকালেন আমার দিকে। হাতের কাজ থামিয়ে আমার গন্তব্যের দিকেই যেন তাদের নজর। গত সন্ধ্যের ঘটনা যে তাদের চোখ এড়ায়নি তা ভালো করেই বুঝতে পারলাম আমি। এদিকে আমি কোনো দিকে না তাকিয়ে তরতর করে উপরে উঠে গেলাম। বারান্দায় দুটো বড় বড় ব্যাগ রাখা। বৈঠকখানার পর্দা সরিয়ে দেখলাম গুঞ্জা ওর মাকে প্রণাম করছে, পাশে দাঁড়িয়ে আছে দাদু। আমায় প্রবেশ করতে দেখে দাদুর চোখ দুটো গোল গোল হয়ে উঠল। তুমি আবার? আমি ওনাকে পাত্তা না দিয়ে গুঞ্জার দিকে তাকিয়ে বললাম, কোথায় যাচ্ছ? জাহান্নামে। তোমার তাতে কি? গুঞ্জা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশ থেকে ওর মা বললেন, বুলটি দেরাদুন যাচ্ছে, ওর ডাক এসেছে। আমি গুঞ্জার দিকে তাকালাম। সে স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। তার জীবনের দুই পুরুষের কাছে সে জবাবদিহি করতে বাধ্য, তবু তার কাছে কোনো উত্তর নেই। একদিকে কর্তব্য আর একদিকে ভালোবাসা। এখন ওকে আগলে রাখার সময় ওর ওপর আক্রমণ বা অভিমান করার নয়। হয়তো মাথা নিচু করে নিজের চোখের জল লুকাচ্ছে। খুব মায়া হলো ওর ওপর। কিছুক্ষণের জন্য নিজেকে সামলে নিয়ে ওর দাদুর চোখে চোখ রেখে বললাম, বেশ, পাঠাচ্ছেন পাঠান, কিন্তু কিছুদিনের মধ্যেই ও ফেরত চলে আসবে, তার ব্যবস্থাও করে রাখুন। ওর দাদু অবাক হয়ে তাকিয়ে আমার দিকে। আমি চেয়ারে বসে পড়ে বললাম, যে মেয়েকে আপনি মিলিটারি হওয়ার শিক্ষা দিয়েছেন, সেই মেয়েটির মনের কথা কখনো চিন্তা করেছেন? সে কি আদৌ আর্মিতে যোগ দিতে চায়? যদি চায় তবে লুকিয়ে ব্যাংকের পরীক্ষায় বসলো কেন? সেই মেয়ে আপনাকে লুকিয়ে সাজে কেন? কেনই বা প্রেমে পড়ে যদি তার মধ্যে কোনো নারী সত্তার জন্মই না ঘটে? আপনি যাকে দেশের কাজে পাঠাচ্ছেন তাকে আপনি ভয় পেতে, চুরি করতে আর ঠকাতে শিখিয়েছেন। আপনি ভুল আদর্শে বড় করলেন আপনার নাতনিকে দাদু, ভুল আদর্শে বড় করলেন। গুঞ্জার দাদু ধীরে ধীরে চেয়ারের হাতল ধরে বসে পড়লেন। গুঞ্জার মা এক গ্লাস জল এনে তাকে দিয়ে আমার উদ্দেশ্যে বললেন, এসব এখন বলে লাভ নেই আলেখ্য, বাবা অসুস্থ বোধ করছেন, তুমি চুপ করো। গুঞ্জা ধীরে ধীরে ঘরে চলে গেল। দরজার পাল্লায় মাথা রেখে দাঁড়িয়ে থাকলো। বলতে আমাকে হবেই কাকিমা, সরি মাসিমা, কারণ আজ না বললে অনেক কিছু নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি এতদিন চুপ না করে থাকতেন তাহলে হয়তো এত কিছু ঘটতই না। আমায় কি এক রোগ চেপে ধরেছে বুঝলাম। বহুদিন পরে সেই বেপরোয়া আলেখ্যকে মনে হলো আমি খুঁজে পাচ্ছি যেন। দাদুর দিকে এগিয়ে গিয়ে বললাম, নিজের নাতনিটাকে যে 2 মাস বয়স থেকে বড় করলেন, কোনোদিনও বুকে জড়িয়ে অনুভব করেছেন কেমন লাগে? ছাড়ুন, মেয়েদের কাছে ডেকে কখনো জিজ্ঞাসা করেছেন মাকে ছাড়া
মাকে ছাড়া ওদের দিনগুলো কেমন কাটছে। তুমি এসব জানলে কিভাবে বৃন্দা? তুই? তোমার এক গোয়েমেই দিদিকে শেষ করে দিল বাবা, আমার জীবনটা। ওইটিকে একটু বাঁচতে দাও না। ও তো চায় আর 5টা মেয়ের মতো বাঁচতে। ও আমাদের ছেড়ে দূরে যেতে চায় না, ও ভালোবাসা পেতে চায়। মেয়েটা ছোটবেলা থেকে বাবা মা হারা, একটা দিন আদর পেল না, প্রশ্রয় পেল না, শুধু পেল অনুশাসন, কর্তব্যের লিস্ট, মৃত্যুর স্বপ্ন। ওকে ছেড়ে দাও বাবা, তুমি ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও। আর দেশকে যে আমি কথা দিয়েছি বৃন্দা, আমার অসম্পূর্ণ শপথ আমি পূর্ণ করবই। আপনি বলি দিচ্ছেন দাদু, একটা জল জ্যান্ত মেয়ের বলি দিচ্ছেন। আর কিচ্ছু না, জোর করে কাউকে দিয়ে কিছু করানো যায় না। আমাদের দেশের যে আর্মি অফিসাররা নিজেদের প্রাণের বলি দিয়ে চলেছেন যুদ্ধে, তাদের কেউ জোর করে আর্মিতে ঢোকায়নি। তারা স্বেচ্ছায় গেছেন সেখানে। তাদের কথা ছাড়ো, আপনি কি বলপূর্বক আর্মি জয়েন করেছিলেন? হ্যাঁ বলুন, তবে কেন এতটা অবুঝ হচ্ছেন? কিছুক্ষণ দাদু স্তব্ধ হয়ে বসে রইলেন চেয়ারে। আমরা প্রত্যেকে স্থানুগত দাঁড়িয়ে ঘরের এদিক ওদিক। বুলটি এগিয়ে এসে দাদুর পায়ের কাছে এসে বসল। আমাকে উদ্দেশ্য করে বলল, আমায় যেতে হবে আলেখ্যদা। যে মানুষটা দীর্ঘদিন একটাই স্বপ্ন দেখে এসেছে, যে মানুষটা আমায় লালন পালন করেছে, আমায় বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, আমায় জীবন দান করেছে, আমি নিজের স্বার্থে তার স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারবো না। আমি আমার মায়ের ভুল শুধরে দেব। চলো দাদু, আমাদের ট্রেন মিস হয়ে যাবে, আমরা যাই। বুলটির কথা শেষ হতেই অত বড় লোকটা ছোট শিশুর মতো জাপটে ধরে কেঁদে ফেলল। তার চোখের জল সংক্রমিত হলো আমাদের মধ্যেও। মনে হলো যেন মেয়ে হারানোর বেদনা, স্ত্রীর মৃত্যু শোক, জামাইয়ের অকাল প্রয়াণ, সমস্ত আঘাতের কান্নাগুলি সে আজ উগরে দিচ্ছে একে একে। বুলটি তাকে ধরে ধরে তুলল, আমার সামনে এসে বলল, পারলে আমায় ক্ষমা করে দিও আলেখ্যদা। আমি এর আগেও 7 দিনের জন্য গেছিলাম দেরাদুন, পরীক্ষার জন্য। সব জেনেও আমি তোমার কাছে এসেছি তোমায় অন্ধকারে রেখে। আসলে আমারই দোষ, নিজেকে সামলাতে পারিনি গো। তোমায় আসলে আসি বলে পাশ কাটিয়ে সে বেরিয়ে গেল। চলে গেলেন দাদু। আমরা দুটি মানুষ একটা জীবন বাঁচাতে অক্ষম। দুটি মানুষ পরাজিত হয়ে দাঁড়িয়ে রইলাম ঘরের মাঝে। বাড়ি ফিরে এসে দেখলাম দিদি আর সুশান্তদা বাইরে দাঁড়িয়ে। কি রে ভাই, ফোন করছি ফোন বন্ধ, কতক্ষণ দাঁড়িয়ে আছি জানিস? ভাবলাম তোকে সারপ্রাইজ দেব, তা নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাটা ধরে গেল। দিদির কথার কোনো উত্তর না দিয়ে তালা খুলে ঘরের ভেতরে ঢুকলাম। আমার মুখ দেখে দিদি আর সুশান্তদা চিন্তিত হয়ে পড়ল। আমার কি হয়েছে জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়ে দিদিকে জড়িয়ে ধরলাম। সব কথা বললাম। আমার অনুভূতির কথা আগেই ওদেরকে জানিয়েছিলাম আমি। দিদির চোখে জল। ওদের বাইরের ঘরে বসিয়ে রেখে আমি শোবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমার চোখ তখন ভিজে যাচ্ছে খালি। মনকে সংযত করতে চেয়েও পারছি না। কয়েকদিনের সম্পর্ক, তবু যেন বহু যুগের বাঁধন। ভালো থাকুক গুঞ্জা, ভালো থাকুক। আজীবন ওর জন্য অপেক্ষা করব আমি। দুপুরে খেতে বসেছি। সুশান্তদা নানানভাবে আমায় ভোলাতে চাইছে। দেখো, ব্যাংক থেকে ইউপিএসসির জন্য চেষ্টা করতে পারো তো। পড়াশোনার মধ্যে থাকলে মন সব কিছু ভুলে থাকবে। সে নিজেও জানে এইসব করে একই জায়গায় থেকে আমার পক্ষে সব কিছু ভুলে যাওয়া সম্ভব নয়। তবুও সে বলে চলেছে। এই মুহূর্তে অনেক ভালো কথা বলতে হয় হয়তো। আমার কানে কিছুই ঢুকছে না, মুখে খাবারও উঠছে না, শুধু
মাকে মনে পড়ছে। কিছুদিনের ছুটি নিয়ে মায়ের কাছে যাব, তার কোলে মাথা রেখে কান্না চাপার আপ্রাণ চেষ্টা করব। এসবের মাঝে হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। দিদি দরজা খুলে সরে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে গুঞ্জার দাদু, পেছনে গুঞ্জা। আমি উঠে দাঁড়ালাম, বিশ্বাস হচ্ছিল না নিজের চোখে। এটা কি সত্যি নাকি স্বপ্ন? দাদু এগিয়ে এসে বললেন, ট্রেনটা চলে এসেছিল, বুলটিও উঠে পড়েছিল, ওকে ওকে নামিয়ে নিলাম। নিজের স্বপ্ন পূরণের চেয়ে অপরের স্বপ্নকে বাঁচাতে, তার জীবনে হাসি ফোটাতে যে অনেক বেশি আনন্দ, সেটা আজ প্রথম অনুভব করলাম। এই মেয়েটা চলে যেত, কিন্তু তারপর হয়তো সারা জীবন কুমড়ে মরত, আমাকে ক্ষমা করতে পারতো না কোনোদিন। তুমি আজীবন অপেক্ষা করতে ওর জন্য, কিন্তু ও আসতো না। আর এসব কিছু হতো শুধু আমার জন্য। এসব জেনেও আমাকে বেঁচে থাকতে হতো, নিজেই অপরাধী হয়ে থাকতাম নিজের কাছে। তবু নিজেকে এটাই বোঝাতাম যে না, দেশের জন্য আমি কিছু করেছি। না বাবা না, আমি হিপোক্রেট হতে পারলাম না। ওই মেয়েটাকে আজ প্রথম জড়িয়ে ধরলাম, যেন খুব শান্তি পেল আমার বুকটা। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ অলেখ্য। বুলটিকে তোমার হাতে দিলাম। তোমরা দুজন সুখে থেকো, ভালো থেকো, আমি এই প্রার্থনা করি। দাদুর গলা বুঝে এলো। উনি আমার আর বুলটির হাত এক করে দিলেন। গুঞ্জা তখনও কাঁপছিল, ওর হাত দুটো ঠান্ডা। গভীর পরিস্থিতি সামাল দিতে সুশান্তদা বলল, তাহলে বাবার সঙ্গে কথা বলে দেখতে হচ্ছে যে বিয়ের মেনু কি হবে। কি তাই তো শালাবাবু? আমি গুঞ্জার দিকে তাকিয়ে বললাম, মেনু তো ঠিক করাই আছে। কি? কেন? শিব মন্দিরের পেছনে এগরোল। মন বলছি ওই আকাশ ছুঁতে চাই, ছিল একলা রাত মেঘলা।